আসসালামু আলাইকুম। বাংলাদেশে খুব হুজুগ চলে, মানুষ খুব ট্রেন্ডে গা ভাসাতে পছন্দ করে জেনে না জেনে। বর্তমান সময়ে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, কেউ যদি কোনো কিছুর সংস্কার নিয়ে কথা বলে তাকে জিজ্ঞেস করা হয় আগে বলেন নাই কেন। গেল কদিন ধরে অনফিল্ডের পর্দায় আমরা যখন ক্রিকেট সংস্কার নিয়ে কথা বলছি তখন অনেকেই এসে বলছেন যে আগে বলেন নাই কেন। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, অনফিল্ড সবসময়ই বলেছে অনফিল্ড সবসময়ই স্বাধীন ছিল, এখনও স্বাধীনই আছে। নতুন করে অনফিল্ডকে আসলে কোনো কিছু মনে করিয়ে দেওয়া লাগবে না। গত রাতে এই কমেন্টগুলো পড়ার পর আমি খুব র্যান্ডমলি দেখছিলাম, র্যান্ডমলি দেখতে দেখতে গত 8 মাসে আমি অন্তত 39টা ভিডিও পেয়েছি, যে 39টা ভিডিওতে ক্রিকেট বোর্ডে কী কী সংস্কার দরকার, ক্রিকেট বোর্ডে কী কী অনিয়ম রয়েছে, দুর্নীতি রয়েছে। আপনারা থাম্বনেল স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, ডেট সহই দেখতে পাচ্ছেন। অন্তত গত 8 মাসে আমি 39টা ভিডিও পেয়েছি, যে 39টা ভিডিওতে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কথা ছিল এবং খুব দৃঢ়চিত্তে কথা ছিল। এখন এগুলো আপনাদের চোখে পড়েন নাই কেন জানেন? এগুলো ভাইরাল হয় নাই কেন জানেন? এগুলো ভাইরাল হয় নাই কারণ এই কথাগুলোতে, অর্থাৎ এই কন্টেন্টগুলোতে দেশের ক্রিকেটের পাইপলাইন নিয়ে কথা ছিল। এই কন্টেন্টগুলোতে সাকিব তামিমের গ্যাঞ্জাম নিয়ে কথা ছিল না। এই কন্টেন্টগুলোতে হাতুরা সিংহে বা ডমিঙ্গোকে নিয়ে কথা ছিল না। যে কারণে আপনারা তো মজা পান নাই, এই কারণে এগুলো আপনাদের চোখে পড়ে নাই। আমি একটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বিসিবির কাছে 8 দফা দাবি ছিল 2021 সালে, যা এখনো পূরণ হয় নাই। গেল 23শে জুন আমরা এটা নিয়ে লাস্ট একটা ভিডিও করেছিলাম এবং এই 23শে জুনের আগে এই সংক্রান্ত টপিকে আরও বহুত ভিডিও আমরা করেছি। অনেকগুলো স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। বিসিবিতে প্রয়োজন ব্যাটিং ডিপার্টমেন্ট এবং কোচ তৈরি, সেটা গত 2 জুলাই করেছি। কবে আসবে নতুন টি-20 টুর্নামেন্ট, 21 গেল 24 গেল, এটা 18ই মে আমরা করেছিলাম। বাংলাদেশের প্রাপ্তি এবং পরিকল্পনায় বড় ঘাটতির কথা, অনেক কন্টেন্ট আমরা করেছি, অনেক কন্টেন্ট। সব কিছু একবারে খুঁজে পাওয়া সম্ভব হয় নাই, বাট প্রত্যেকটা জায়গাতেই আমরা কথা বলেছিলাম। বিসিবির কাছে 8 দফা দাবি আমি 2021 সাল থেকে জানিয়ে রেখেছিলাম। 2021 সালে যখন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে গেল, তার আগে থেকে আমরা বিভিন্ন টক শোতে কথা বলে আসছিলাম যে আমাদের দেশে ঘরোয়া পর্যায়ে বিপিএল ব্যতীত অন্য কোনো টি-20 টুর্নামেন্ট নাই। এটা তো একটা একদম বিটার ট্রুথের জায়গা। সো একটা ছেলে একটা বছর বিপিএলে খেলার পর ওকে 1 বছর অপেক্ষা করতে হয় পরবর্তী বছর আরেকটা টি-20 ম্যাচ খেলার জন্য। আমি একটা ভিডিওতে 6টা দাবির কথা বলেছিলাম যে আমাদের তো জেলা লিগই হয় না, ম্যাক্সিমাম জেলাতে 40-42টা জেলাতে জেলা লিগই হয় না। এতদিনে আপনি কি এখন পর্যন্ত কোনো পেস বোলিং একাডেমি তৈরি করেছেন বাংলাদেশে? এবারে আসি ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং প্রসঙ্গে। আমার একটা রিপোর্ট ছিল 2021-22 সালে যমুনা টেলিভিশনের পর্দায়, যেখানে আমি একটা কথা বলেছিলাম যে ঢাকা লিগে আম্পায়ারিং করেন দানব কসাই ট্রাফিক পুলিশরা। এটা রূপক অর্থে কথাটা বলেছিলাম, একটু দেখে নেন। ঢাকা প্রিমিয়ার লিগে নাকি খেলা পরিচালনা করেন দানব কসাই ট্রাফিক পুলিশরা। না, এই নাম একেবারেই আমরা দিইনি, ত্যক্ত বিরক্ত ক্রিকেটাররা এই নামগুলো দিয়েছেন। এখন এই রিপোর্টটা করার পর অনেকেই আমাকে বলেছিলেন যে সামি, তুমি এই কথাটা বলতে পারলা, তোমার মুখে এই ধরনের কথা মানায়। বাট আমি ওটা বলতে বাধ্য হয়েছিলাম এই কারণে যে ঢাকা লিগে আম্পায়ারিংয়ের মানটা আসলে ওই রকমই ছিল। ওই বছর আমাদের এই সমস্ত রিপোর্টের পর পরের 2 বছর ঢাকা লিগে আম্পায়ারিং অনেকটা নিউট্রালাইজ হয়েছিল, কিন্তু অনেক আম্পায়ার আমার উপর মন খারাপ করেছিলেন ওই যে দানব কসাই ট্রাফিক পুলিশ এই কথাটা বলেছিলাম দেখে। ওই বছরই আরেকটা ম্যাচে একটা ম্যাচ পাতানোর গন্ধ সূত্রে আরেকটা রিপোর্ট করেছিলাম, সেটাও একটু দেখে নেন। বলটা আবার দেখুন, অফ স্ট্যাম্পের বেশ বাইরে, ব্যাটসম্যানেরও রিচের বেশ বাইরে বলেই মনে হচ্ছে, কিন্তু আম্পায়ার অনড়। আম্পায়ার একজন ফিল্ডারের কাছ থেকে বল নিলেন, এরপর তাকে অতিক্রম করে গেলেন জুনায়েদ ইমরোজ সিদ্দিকী, কিছু একটা হয়তোবা বললেনও। এরপর হঠাৎ করেই আম্পায়ার পকেট থেকে ওয়াকিটকি বের করলেন। এটার পরেও ওই ম্যাচে যিনি ফিল্ড আম্পায়ার ছিলেন, ও তার পরের বছর আমিও আবার ঢাকা লিগ খেলেছি, তার সঙ্গে আমার মাঠেও দেখা হয়েছিল। তিনি তখন আমাকে বলেছিলেন যে সামি ভাই, তুমি এইভাবে কথাগুলো বললা, জিনিসটা ঠিক বলো না। কিন্তু সিস্টেমটাই এমন একটা সিস্টেমে ছিল যে অনেকাংশেই সন্দেহের উদ্রেক করতো, যে কারণে কিন্তু আমরা এই ধরনের কথা বলেছি। দেখেন, কোচ তৈরি নিয়ে বাংলাদেশে কোচ তৈরি করা হয় না, বলা হয় যে লোকাল কোচদের মান ভালো না। কোচ তৈরি নিয়ে অসংখ্য, বিসিবির গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অসঙ্গতি নিয়ে অসংখ্য কন্টেন্ট অনফিল্ডের পর্দায় করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অসংখ্য পরিমাণের কন্টেন্ট, যে আমাদের এখানকার কোচেদের মান ভালো না, আমাদের এখানের ডিপার্টমেন্ট ওয়াইজ কাজগুলো ভালো না। ইন্ডিয়ার সঙ্গে আমাদের পার্থক্যের জায়গাগুলো কোথায়? ইন্ডিয়াতে বছরে কতগুলো ম্যাচ হয়, তানজিদ তামিম জয়সওয়ালের মধ্যে এত পার্থক্য কেন? কোচিং প্যাটার্নের সমস্যার জায়গা, বিগ হিটার আসে না কেন?
দায়টা এদেশের কোচদের দিতে হবে। ভারতে বছরে 2000 ম্যাচ হয় আর বাংলাদেশে 4 বছরে 15টা ম্যাচ হয়েছে, কেন 300 রান তারা করতে পারে না? অনুসন্ধানে বেরিয়ে এলো অনেক কন্টেন্ট হয়েছে, একটু প্রমাণস্বরূপ দেখাইও কি কি বলেছিলাম। আমাদের দেশের কোচরা আর্থিকভাবে সঠিকভাবে মূল্যায়িত হন না। এখন মূল্যায়িত হন না এই কারণে, কারণ প্রসঙ্গটা বলা হয় এইভাবে যে আমাদের কোচরা কি আসলে ওই লেভেলের স্কিলফুল কিনা। লেভেল 2 কোচিং কোর্স যেটা 2012 সালে সর্বশেষ হয়েছিল, এরপর 2023 সালে হয়েছে। তার মানে এই যে 10 বছরের ব্যবধানে একটা হিউজ নাম্বার অফ কোচেস যারা কিন্তু আপগ্রেডেড ট্রেনিংটা পান নাই। ইন্ডিয়াতে প্রতি বছর প্রায় 2000 কম্পিটিটিভ খেলা হয় বিসিসিআই রেজিস্টার্ড। এই 2000 কম্পিটিটিভ খেলার জন্য অন্তত 1000 স্কিলফুল কোচের প্রয়োজন হয়। ইন্ডিয়া এই জায়গাটায় কাজ করেছে। আমরা কি পারতাম না আমাদের সোহেল ইসলাম, আমাদের রাজিন সালে, আমাদের আফতাব আহমেদ কিংবা আমাদের মিজানুর রহমান বাবুল, তাদেরকে কতটুকু উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এটা দেশের ক্রিকেটের উন্নয়নের সবচাইতে প্রথম পদক্ষেপের জায়গাটা হচ্ছে ভালো কোচ তৈরি করার জায়গাটা। আনফরচুনেটলি এই জায়গাটায় আমরা বরাবরই পিছিয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে পারেন না। কেন পারেন না? ঘরোয়া ক্রিকেটের মানের প্রবলেম আছে এবং ঘরোয়া ক্রিকেটের কিছু কিছু ম্যাচ কিছু কিছু প্রশ্নের উদ্রেক করে। সেই ব্যাপারে নিয়ে অনফিল্ডের পর্দায় অসংখ্য কন্টেন্ট হয়েছে। আমি একদম এক্সাম্পল দেই, আমাদের এনসিএলে প্লেয়াররা যখন খেলেন, একটা প্লেয়ার যখন 120 রান করেছেন, সেই 120 রানের মধ্যে যদি 110 রানই হয় স্পিনারদের বলে, তার সময় পেসার ব্যবহারই করা হয় নাই, এগুলো কিন্তু প্রশ্নের উদ্রেক করে। আমরা অনফিল্ডের পর্দায় কথা বলেছি, সেটাও একটু আপনারা দেখে নেন। এনসিএল এর কথা যেখানে আমরা বলছি, এই জায়গায় একটা শুভঙ্করের ফাঁকি আছে। এনসিএল এ তারা যে সমস্ত বোলারদেরকে ফেস করছেন, কয়জন কোয়ালিটি বোলারকে ফেস করছেন, কয়জন থ্রেড বোলারকে ফেস করছেন, এর সঙ্গে সঙ্গে বিপিএলে আমরা 2টা প্লেয়ারের ইনিংস নিয়ে প্রশ্ন তুলেছিলাম। একটা তাওহিদ হৃদয়, যখন তিনি সেঞ্চুরি খুব সম্ভবত করেছিলেন, তাওহিদের সেঞ্চুরিটা ভালো সেটা আমরা বলেছিলাম, কিন্তু কিছু প্রশ্নের উদ্রেক করেছিল। প্রশ্নগুলো কি কি উদ্রেক করেছিল ওই সময়টায় আমরা জানি। আমরা অনফিল্ডের পর্দায় বিভিন্ন অ্যানালাইসিসে দেখিয়েছি, তাওহিদের জন্য যদি শর্ট মিড উইকেটটা লক করে দেওয়া হয়, তার সিঙ্গেল টেকিং অপশনটা বন্ধ করে দেওয়া হয়, তার সেট হতে সময় লাগে। বাট ওই পার্টিকুলার ম্যাচটাতে তাওহিদের জন্য কোনো প্রকার শর্ট মিড উইকেটে ফিল্ডার রাখা হয় নাই, এটা কিন্তু প্রশ্নের উদ্রেক করেছিল। নাইম শেখকে নিয়ে কথা বলেছিলাম যে নাইম শেখ বিপিএলে ভালো করেছেন, ডেফিনেটলি হি ইজ এ গুড ব্যাটার আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার দুর্বলতা আন্তর্জাতিক টিমগুলো অফ স্ট্যাম্পের বাইরের ইয়র্কার লেন্থের বা ফুল লেন্থের বলগুলোতে নোট করে। কিন্তু নাইম শেখকে বল দেওয়া হচ্ছিল বডি লাইন বরাবর, যেগুলো তিনি লেগ সাইডে ফ্লিক করছিলেন, আমরা সেগুলো নিয়েও কিন্তু কন্টেন্ট করেছি। আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের দেশের জেলা লিগের কথাটা আরও একবার বলি। এই জেলা লিগের কথাটা বলার পরেই অনেকে বলেছেন, আমি দেখেছি কমেন্ট বক্সে, যে আগে বলেন নাই কেন। জেলা লিগ নিয়ে পঞ্চগড় যখন 15 রানে অল আউট হয়েছিল, তখনই আমরা বলেছিলাম যে এই যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পঞ্চগড় 15 রানে কেন অল আউট হয়েছে, কারণ পঞ্চগড়ের জেলায় আলাদা করে কোনো লিগ হয় না। এই যে সমস্যার জায়গাটা, সেই টিম তো 15 রানে অল আউট হবে, ম্যাচই খেলে না। বছরে একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে ওরা যায়, যেখানে সব জেলাকে নিয়ে একটা করে কম্পিটিশন হয়, কিন্তু জেলার ইন্টারনাল যে লিগ, সেই লিগ নিয়ে লাস্টও আমরা অনেক কথা বলেছি। এর আগেও প্রচুর পরিমাণে অনফিল্ডের পর্দায় কন্টেন্ট হয়েছে। আমি তো জাস্ট 39টা ভিডিও ধরেন রাত্রেবেলা র্যান্ডমলি খুঁজতে গিয়ে বের করেছি, কিন্তু বিভিন্ন ভিডিওর ভেতরে এই সংক্রান্ত প্রচুর পরিমাণের কথা আছে। সুতরাং যারাই বলবেন যে অনফিল্ড এখন বলছে, আমার কাছে মনে হয় যে এটা টোটালি ভুল কনসেপ্টে আপনারা আছেন। এবং আবার বলছে, আপনাদের আসলে দোষ নেই, আপনাদের ইন্টারেস্ট কখনো এসব বিষয়ে ছিল না, যে কারণে আমাদের এইসব বিষয়ের ভিডিও করলে সেগুলোতে ভিউয়ার্স তো খুব কম, 50-60 হাজার। এবং যারা টু বি ভেরি অনেস্ট স্পন্সরশিপ দেন, তারা এই সমস্ত ভিডিওতে ইন্টারেস্ট পান নাই, কারণ অডিয়েন্স দেখে না। এখন আপনাদের ইন্টারেস্ট গ্রো করেছে, কারণ এখন সিচুয়েশনটা এরকম, যে কারণে আপনারা এখন বলছেন যে অনফিল্ড এগুলো নিয়ে কথাবার্তা বলে নাই। সো আমার কাছে মনে হয় যে একজন মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে যাচাই বাছাই বিবেচনা করাটা খুব গুরুত্বপূর্ণ, এটা বিচক্ষণ মানুষের পরিচায়ক। আবার অনফিল্ড যেসব জায়গায় ভালো কাজ হয়েছে সেসব জায়গা নিয়ে অনফিল্ড কথা বলেছে। যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট উইংটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, ডেফিনেটলি এটা একটা প্রশংসা করার জায়গা। গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে তিনি অনেক ভালো কাজ করেছেন, প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে। আবার কোচেদের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কমপ্লেন আছে যে নতুন কোচ তৈরি করা হয় নাই, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এই কোচিং কোর্সগুলো বাংলাদেশের এখানে ইন্ট্রোডিউস হয় নাই, সেটা তার সমালোচনার জায়গা। আবার ভালো জায়গাটা হচ্ছে যে প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে গেম ডেভেলপমেন্টের সিস্টেমটা ভালো হয়েছে। এখন
যেখানে ভালো হবে অনফিল্ড সেখানে ভালো বলবে, যেখানে খারাপ হবে অনফিল্ড সেখানে খারাপ বলবে। এখন ভালো কথা যদি কেউ ভালো বলে, তখন যদি আপনি বলেন যে আপনি দালালি করছেন, এটা আপনার সমস্যা, এটা আমাদের সমস্যার জায়গা না। যে উইংটা ভালো কাজ করবে সেই উইংটাকে ভালো বলবো, যে উইংটা খারাপ কাজ করবে সেই উইংটাকে খারাপ বলবো। সো ফ্যাক্টটা আসলে ওই জায়গায়। আর ওই দালালি করে বা এই সমস্ত বিষয়, যে সমস্ত কথা আপনারা বলেন, এই সমস্ত করে আমার লাভটাকে, আমি তো এখনও পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি, সেসব জায়গায় তো আমার কোনো লাভ নাই। বা আপনি যদি ওই জায়গায় বলেন আমার আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রত্যেকটা ম্যাচ কমেন্ট্রি করার কথা, যদি আমাকে সবাই খুব বেশি পছন্দই করতো, তাহলে আমার আজকে ইন্টারন্যাশনাল সব ম্যাচে কমেন্ট্রি করার কথা, আমার আজকে বোর্ডে একটা পজিশনে থাকার কথা, আমার আজকে বোর্ডের বিভিন্ন প্রোগ্রামে অ্যানালিস্ট হিসাবে থাকার কথা, এনসিএল বিসিএল এর মতো জায়গায়। আমি তো নাই সেসব জায়গায়, তাই না? তো বিচার বিবেচনা করে, বিচার বুদ্ধি দিয়ে তারপর কথা বলাটা আমার কাছে মনে হয় যৌক্তিক মানুষের পরিচায়ক। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।